আমার বেবি চাই মানে চাই, লাগবে মানে লাগবে, এখন মানে এখনই, বলেছি মানে বলেছি, না করলে কান্না করব মানে করবই, বলে দিলাম। মনে ভয় ডর নাই তোমার? ভ্রু কুচকে বলে সাদি। ওমা, ভয় কেন পাবো? তুমি তো হিরো আলমকেই ভয় পাও না, আর আপনাকে ভয় পাবো আমি? ছোঁয়া কথা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে গালে থাপ্পড় পড়ে। গালে হাত দিয়ে তাকিয়ে থাকে সাদির দিকে। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। সিরিয়াসলি সে প্রস্তুত ছিল না। শুধুমাত্র ভয় পায় না বলে চড় মারবে? আর চড় মারলেই কি সোয়া ভয় পেয়ে যাবে? মগের মুল্লুক নাকি? ইডিয়েট। দুই হাতে মাথা চেপে ধরে বলে সাদি। ভীষণ বিরক্ত লাগছে। ছোঁয়ার চোখ দুটো টলটল করছে, যে যে কোনো সময় গড়িয়ে পড়বে। যাও এখান থেকে, ধমক দিয়ে বলে সাদি। এবার ফুঁপিয়ে ওঠে সোয়া, গাল থেকে হাত সরায়। 5 আঙ্গুলের ছাপ বসে গেছে, ফর্সা গালটা লাল হয়ে গেছে, ভীষণ ব্যথা করছে। রাগে দুঃখে ছোঁয়া সাদির ডান হাতটা টেনে নেয়, তারপর তাতে কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড় বসায় যে সবগুলো দাঁত বসে যায়। সাদি ব্রু কুচকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে ঠাটিয়ে আরেকটা চর বসিয়ে দিতে। এই মেয়ে, সাদি গর্জন তুলে বলে। চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে গেছে। ছোঁয়া মনে মনে ভীষণ ভয় পেয়ে যায়, তবুও বুঝতে দিচ্ছে না। সাদি সোয়ার যাওয়ার দিকে এক পলক তাকিয়ে হাতের দিকে তাকায়। কুকুর নাকি তুমি? সোয়া দাঁত কটমট করে, হাত শক্ত করে, সাথে সাথে অপর গালে আরেকটা চড় পড়ে। এবারের চড়টা আরও জোরে দিয়েছে। দুই গালে হাত দিয়ে শব্দ করে কেঁদে ফেলে ছোঁয়া। জীবনে মা বাবাও কখনো মারেনি ছোঁয়াকে, ফার্স্ট টাইম চড় খেলো। দুই গালে 10টা আঙুলের ছাপ পড়ে গেছে। অ্যালার্জি থাকায় গাল দুটো টানা দিয়ে ফুলে উঠেছে। এখান থেকে যাও। সাদি চোখ বন্ধ করে কানে হেডফোন গুঁজে কথাটা বলে। সোয়া সাদির দিকে এক পলক তাকায়। মানুষটা এত নিষ্ঠুর কেন? একটুও কি মায়া হয় না তার মনে? এভাবে কি করে মারতে পারে কেউ ওকে? একবারও হাতটা কাঁপলো না? সাদি চোখ খুলে দেখে সোয়া এখনো বসেই আছে। এই মেয়ে, যেতে বলছি না তোমাকে? ধমক দিয়ে বলে সাদি। সোয়া কেঁপে ওঠে। সাদির হাত থেকে হেডফোন নিয়ে সেটা ব্যালকনি দিয়ে ফেলে দিয়ে দৌড় দেয়। এক দৌড়ে রুমের বাইরে চলে যায়। 2 সেকেন্ড সময় লাগে সাদির বুঝতে ওর সাথে ঠিক কি হলো। প্রিয় হেডফোন এটা সাদির। খুব স্পেশাল মানুষ গিফট করেছিল এটি। কখনোই কাজ ছাড়া করেনি। এক লাফে উঠে দৌড়ায় সাদি। ব্যালকনির রেলিং ধরে উকিঝুঁকি দেয় দেখার জন্য কোথায় পড়েছে। ইটের ওপর পড়েছে আর 3 টুকরো হয়ে গেছে। স্তব্ধ হয়ে দেখে সাদি। 2 পা পিছিয়ে যায়, রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ওইটুকু একটা পুচকে মেয়ের এতটা সাহস হয় কি করে? আজকে ওই মেয়েটাকে দেখে নেবে সাদি, উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখবে। কত বড় সাহস! ডিসগাস্টিং। হাতের দিকে তাকায় সাদি। ছোঁয়া শাশুড়ির ঘরে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে। কান্না করার মতো একটা নিরাপদ জায়গা দরকার। সাবিনা বেগম বিছানায় গোল হয়ে বসে পরীকে পড়াচ্ছেন। বাচ্চা মেয়েটা সবে কথা শিখেছে, এখনই তাকে পড়া শেখাচ্ছে। তার ছেলে মেয়ের বেলায়ও এমনটাই করেছে। কথা বলা শেখার পরই পড়তে শিখিয়েছে। শুধু পারেনি সাদিকে শেখাতে। জন্মের পর থেকেই ছেলেটা ঘাড় তেরা। হওয়ার মিনিট কয়েক পরেই ওকে ঘাড় সোজা করে শোয়ায়, আর তখনই সাদি ঘাড় ব্যাকা করে নেয়। বেশ কয়েকবার চেষ্টা করেও ঘাড় সোজা করে শোয়াতে পারেনি। সোয়া শাশুড়ির কোলে মাথা রেখে হু হু করে কেঁদে ওঠে। সাবিনা বেগম ছোঁয়ার দিকে সরু চোখে তাকিয়ে থাকে। হলো কি মেয়েটার? মাম্মা। পরি ডাকে ছোঁয়াকে। ছোঁয়া কথা বলে না, কাঁদতে ব্যস্ত ও। সাবিনা বেগম হাত রাখে ছোঁয়ার মাথায়। তখনই সিফা তার শ্বশুর মশাই রুমে ঢোকে। ছোঁয়াকে কাঁদতে দেখে শফিক চৌধুরী হকচকিয়ে যায়। কি হয়েছে ছোঁয়া, কাঁদছো কেন? ছোঁয়ার পাশে বসে বলে। শ্বশুর মশাইয়ের আহ্লাদি কথা শুনে ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। উঠে বসে। ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে ওনারা। 2 গাল অসম্ভব ফুলে গেছে, 10 আঙুলের ছাপ স্পষ্ট। কেন মারল তোমায়? শাশুড়ি গম্ভীর গলায় বলে। ছোঁয়া চোখের পানি মুছে ফেলে।
পরি ছোঁয়ার গায়ের সাথে লেপ্টে আছে। ছোঁয়াকে কান্না করতে দেখে বেচারা ভয় পেয়ে গেছে। শাশুড়ি বলল, না, ওনার ভরা সংসার চাই, তাই আমি ওনার কাছে বেবি চেয়েছিলাম, আর তাই উনি আমাকে মেরেছে, ফুফিয়ে বলে সোয়া। সিফাত হেসে ফেলে। শাশুড়ির কপালে হাত দিয়ে বসে। তুই মেয়েটাকে উনি কি করে মানুষ করবে? 16 বছরের মেয়ে এতটাই বাচ্চা হয়? সাবিনা বেগমের তো 15 বছরে বিয়ে হয়েছিল, কিন্তু উনি তো এমন ছিলেন না। শফিক চৌধুরী সোয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। খুব খারাপ লাগে মেয়েটার জন্য। যদি উনি সিমিকে পছন্দ না করত, তাহলে এইটুকু মেয়েকে বিয়ের বোঝা বইতে হতো না। আমার ছেলেটা। আমি বাড়ি যাব, আমার বাবাকে এনে দিন, আমি মায়ের কাছে যাব। এনে না দিলে আমি একাই চলে যাব, ছোঁয়া বলে। এই রাতের বেলায় বাড়ির বউরা বাড়ির বাইরে যায় না, সাবিনা বেগম কড়া গলায় বলে। ছোঁয়া পরীকে কোলে করে উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? ছোঁয়া শাশুড়ির কথার উত্তর দেয় না, সোজা চলে যায় সাদিরের রুমে। এই রুমটা তো ওই লোকটার একার নয়, এটা ছোঁয়ারও রুম। পরীকে বিছানায় বসিয়ে দেয় ছোঁয়া। মেয়েটা চুপচাপ আছে, কোনো কথাও বলছে না। ছোঁয়া চোখের পানি মুছে পরীর পাশে বসে এখনও ফুফিয়ে কাঁদছে। মাম্মা, খাবো। পরী ছোঁয়ার কোলের মধ্যে বসে বলে। পরীর মুখের দিকে তাকায় ছোঁয়া। এইটুকুনি হয়ে গেছে মুখটা, হয়তো খুব ভয় পেয়েছে ও। কি খাবে মা, বলো? ছোঁয়া পরীর মুখে হাত বুলিয়ে দেয়। নুডলস। পরী আলতো হেসে বলে, আচ্ছা তুমি বসে থাকো, আমি নুডলস বানিয়ে আনছি। পরী মাথা নাড়ায়। ছোঁয়া ওয়াশরুমে গিয়ে চোখের পানি মুছে সাদির কিচেনে চলে যায়। সেখানে প্রয়োজনীয় সব কিছু রাখা আছে। সেই দিন ছোঁয়া দেখেছে চটপট নুডলস রান্না করে ফেলে। নুডলসটা বাটিতে ঢালতে গিয়ে গরম কড়াইতে হাত লেগে যায় ছোঁয়ার। আহ করে আর্তনাদ করে ওঠে। কিন্তু এই 4 দেয়ালের মধ্যেই থেকে যায় ছোঁয়ার আর্তনাদ। কেউ শুনতে পায় না। কোনো রকমে নুডলসটা বেড়ে নেয় ছোঁয়া, বা হাত দিয়ে ধরে পরীর সামনে রাখে। সাদি তখন রুমে আসে। মা হাত দিয়ে খেতে পারবে? ছোঁয়া জিজ্ঞেস করে। পরী ছোঁয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। আসলে কি বলবে বুঝতে পারছে না। পারবে না ছোঁয়া। অসহায় মুখ করে তাকায় পরীর দিকে। সাদি ফোন দেখছে। ছোঁয়া চোখ মুখ খিচে পরীর মুখে তুলে দেয় খাবার। মাম্মাম, গরম গরম। পরী ছোট ছোট চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখ খুলে সাদির নজর যায় ছোঁয়ার হাতের দিকে। ইডিয়েট, বিড়বিড় করে বলতে থাকে সাদির। মাম্মাম, এসব পাপা খাইয়ে দেবে। সাদি হাত বাড়িয়ে বলে। পরী এক গাল হেসে ছোঁয়ার হাত থেকে নুডলসের বাটি নিয়ে সাদিরের কাছে চলে যায়। মেয়েটা ভীষণ ভালোবাসে সাদিকে, কিন্তু মাঝে মাঝে সাদির ব্যবহারে ভীষণ ভয় পেয়ে যায়। ছোঁয়া ব্রু কুঁচকে পরীর দিকে তাকায়। যে রান্না করলো তাকেই পাত্তা দিল না। ছোঁয়া টান টান হয়ে শুয়ে পড়ে। ভালো লাগছে না, বেশি কান্না করায় মাথা ব্যথা করছে। এখন একটা লম্বা ঘুম দরকার। হাতে আর গালে ভীষণ জ্বালা করছে, কিন্তু ছোঁয়া পাত্তা দিচ্ছে না। এর চেয়েও ঢের বেশি জ্বালা করছে ছোঁয়ার মনে। সাদি পরীর সাথে গল্প করছে আর খাইয়ে দিচ্ছে পরীকে। খাওয়া শেষ হলে ছোঁয়ার পাশে শুইয়ে দেয়। ততক্ষণে ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। নজর যায় ছোঁয়ার দিকে। মুখটা বাঁকা করে ঘুমিয়ে আছে। 2 গাল ফুলে গেছে, হাতটা লাল হয়ে গেছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে ডয়ারে থাকা মলম বের করে ছোঁয়ার গালে আর হাতে লাগিয়ে দেয়। তারপর ছোঁয়ার গালে হাত রেখে তাকিয়ে থাকে ছোঁয়ার মুখের দিকে। সরি মনে মনে বললেও মুখে বলতে পারল না সাদি। এই প্রথমবার সাবিনা বেগমের চোখে পানি দেখল তনু। মায়ের কান্না দেখে একদম ভালো লাগছে না। হাজারবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছে না। একদম পাথরের মতো বসে আছে। সাহেলা বেগম সাগরের মা, অর্থাৎ তনুর কাকিমা, উনি রান্না করছে। এতক্ষণ সাবিনা বেগমকে সান্ত্বনা দিচ্ছিল। পরী তনুর গা ঘেঁষে বসে আছে। ছোঁয়া একপাশে দাঁড়িয়ে হাত কসলাচ্ছে আর মনে মনে নাগিন ড্যান্স দিচ্ছে। সাদি রাতের বেলায় চলে গেছে।
সকালবেলা কল করে জানিয়েছে উনি এখন ঢাকায় আছে, কবে বাড়ি ফিরবে জানা নেই। সেই থেকে সাবিনা বেগম কান্না করছে। মা, কান্না কেন করছো বলবে প্লিজ? এভাবে ভালো লাগছে না। তনু এবার চরম বিরক্ত হয়ে বলে। সাবিনা বেগম নড়ে চড়ে বসে। মনে হয় এতক্ষণে হুঁশ ফিরেছে। আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়, এক পলক তাকায় ছোঁয়ার দিকে। সাহেলা, রান্না কত দূর? নাক টেনে বলেন সাবিনা বেগম। এই তো ভাবি, প্রায় শেষ হয়ে এলো। শেষ রুটিটা তাওয়ায় দিয়েই বলেন উনি। শাশুড়ি, আমি বাড়ি যেতে চাই, বাবাকে আসতে বলে দিয়েছি। সোয়া রিনিয়ে রিনিয়ে বলে, ঢাকা যাবে তুমি এখন? বাড়ি যাওয়া যাবে না তোমার, কর্কশ গলায় বলেন উনি। ছোঁয়ার মনটা খারাপ হয়ে যায়। যে চলে গেছে তার কাছে কেন যাব? আশ্চর্য তো। মা, কি বলছো তুমি? তনু বলে। কেন, তুই শুনলি না আমি কি বললাম? তুই ওকে নিয়ে যাবি? পাগল হয়ে গেছো তুমি? সবে ওকে স্কুলে ভর্তি করালাম, এখন যদি ও চলে যায় তাহলে পড়াশোনার কি হবে? পড়াশোনা পরেও করতে পারবে, কিন্তু স্বামী হাতছাড়া হয়ে গেলে আর ফেরত পাবে না। মায়ের কথা শুনে তনু দমে যায়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় শাশুড়ির দিকে। ওই রাক্ষসটাকে ধরে রাখতে হবে মানে? আমার ছেলেকে ইমপ্রেস করতে পারো না? বউ থাকতে চলে গেল কিভাবে? ছোঁয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলেন তিনি। ওনার কাছে মনে হচ্ছে সব দোষ ছোঁয়ারই। এভাবে বলছেন কেন? উনি চলে গিয়েই তো ভালো হয়েছে। আস্তে করে বলে ছোঁয়া। ছোঁয়ার কথা সাবিনা বেগমের কানে পৌঁছায় না। পৌঁছালে এতক্ষণ ধুয়ে দিত ছোঁয়াকে। এভাবে দাঁড়িয়ে আছো কেন? জলদি রেডি হয়ে নাও, আর সারাক্ষণ আমার ছেলের সাথে চিপকে থাকবে, বুঝছো? ছোঁয়া মনে মনে রেগে যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। বলছিলাম কি, আজকে বাড়ি থেকে ঘুরে আসি, কালকে যাব। একটু সাহস বাড়িয়ে বলে ছোঁয়া। সাবিনা বেগম ব্রু কুঁচকে কিছুক্ষণ চিন্তা করে। কালকে না, আজকেই যাবে। এখনই বাড়িতে চলে যাও, সারাদিন ওইখানে থাকবে, তারপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সোয়া দাঁত কটমট করতে করতে রুমে চলে যায়। এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে। একবার বাড়ি যাই, তারপর আমাকে আর খুঁজেই পাবে না। ঢাকা আমি কিছুতেই যাব না। ওই হনুমানের কাছে যাওয়ার থেকে বিষ খেয়ে মরা অনেক ভালো। 10 মিনিটে রেডি হয়ে বেরিয়ে আসে ছোঁয়া। এতটা তাড়াহুড়ো করে রেডি হয়েছে যে চুলটা আশ্রয়নি। পরীকেন্দ্র ছেড়ে কিছুতেই যাবে না, তাই পরীকে সাদা একটা ফ্রক পরিয়ে নেয়। তারপর সিফাতের রুমে যায়। সকাল 7টা বাজে, এখনও উনি ওঠেনি। ছোঁয়া 2বার দরজায় নক করে। এসো, ঘুর জড়ানো কণ্ঠে বলে সিফাত। ছোঁয়া গুটি গুটি হয়ে ভেতরে ঢোকে। সিফাত চোখ ডলে উঠে বসে। ভাইয়া, আমি বাড়ি যাচ্ছি, তো পরীকে নিয়ে যেতে চাই আমার সাথে। তোমার সাথে নিয়ে যাবে? সিফাত একটু চিন্তা করে বলে। পরী বলল, হ্যাঁ, আমার সাথেই নিয়ে যেতে চাই। চোখে চোখ রেখে, আর আমি কল দিয়ে রিসিভ করো। 2-1বার ভিডিও কল দিও, ওকে না দেখে আমি থাকতে পারি না। একটু হেসে বলে সিফাত। ছোঁয়াও একটু হাসে। আসবে কবে? আজকেই আসবো। আচ্ছা, যাও, মাম্মাকে একবার রুমে পাঠিয়ে দিও। আচ্ছা। ছোঁয়া চলে যায়। এই বাড়িতে ছোঁয়ার কোনো জামা নেই, যা আছে সব এই বাড়ি থেকে দিয়েছে। এগুলো নিয়ে যাওয়া যাবে না, শুধু পরীর কয়েকটা জামা নিয়ে যাও। পরীকে কোলে করে বাইরে এসে দেখে ড্রাইভার দাঁড়িয়ে আছে। ছোঁয়া গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দেয়। ভীষণ ভালো লাগছে ছোঁয়ার। 5 দিন পরে আজ বাড়ি যাচ্ছে। বাবা মা আপিকে 5টা দিন দেখে না। পরী জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। এই মেয়েটা সব বাচ্চাদের থেকে আলাদা। কথা কম বলে, আর কাঁদেও না, আহ্লাদও করে না। অভিযোগ নেই, শুধু মায়াভরা চোখে তাকিয়ে থাকে, যেন ওর চোখে মুখে কাউকে খুঁজছে। আধা ঘন্টার মধ্যে বাড়ির গেটে গাড়ি থেমে যায়। ছোঁয়া পরীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামে। ড্রাইভার এত এত ফলমূল মিষ্টি একটার পর একটা বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। ছোঁয়া দরজায় টোকা দেয়। বাড়িটা খুবই ছোট, ইটের দেওয়াল থাকলেও মাথার উপরে টিনের ছাদ। ড্রাইভার দাঁড়িয়ে আছে ছোঁয়ার পাশে। দরজা খুললে এগুলো ভেতরে নিয়ে চলে যাবেন।
সোয়ার মা দরজা খুলে দেয়। মেয়েকে দেখে খুশিতে কেঁদে ফেলে। সোয়া মাকে দেখে একগাল হাসে। ড্রাইভার ড্রাইভার সাহেব, ভেতরে আসতে দিবা না মামা? সোয়া বলে ওঠে। নাজমা বেগম মুচকি এসে দরজা থেকে সরে যায়। ড্রাইভার একে একে সব জিনিস ভেতরে রাখে। নাজমা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছু শ্বশুর মশাই দিয়েছে। সোয়া বলে, মা পরীকে কোলে নাও, ও তোমার নাতনি। পরীকে কোলে নিয়ে দেয় ছোঁয়া। পরীকে উনি এতক্ষণ খেয়ালই করেননি। ছোঁয়ার কোলেই ছিল, তবুও চোখে পড়েনি। চোখ দুটো ছিল শুধু ছোঁয়ার মুখের মধ্যে সীমাবদ্ধ। বাবা কই কুমা, আপি কোথায়, দাদিমা কোথায়? একতলা প্রশ্ন করে যায় ছোঁয়া। নাজমা বেগম এখন পরীর মুখের দিকে তাকিয়ে আছে। বেচারি ঘুমিয়ে পড়েছে। ও মা, কি জিজ্ঞেস করলাম? সোয়া চেঁচিয়ে বলে। চমকে ওঠে নাজমা বেগম। কি বলছিস? আপি কোথায়? রুমে আছে। আচ্ছা আমি যাচ্ছি, তুমি যাও পরীর জন্য দুধ গরম করে নিয়ে এসো। আর হ্যাঁ, বেশি বেশি আদর করবা ওকে। আমি কল করলে আগে ওর কথা জিজ্ঞেস করব। বাড়িতে আসলে ধপ করে কোলে নিব, কেমন? নাজমা বেগম হেসে ফেলে। মেয়েটা একদম আগের মতোই চঞ্চল আছে। হাসলে হবে না, মনে থাকে যেন। আচ্ছা বাবা আচ্ছা। এখন আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি, তুমি দুধ নিয়ে আসো। আমি ফিল্টার আনতে ভুলে গেছি, তুমি বাবাকে কল করে ফিল্টার আনতে বলো। সোয়া পরীকে কোলে করে রুমে চলে যায়। সিমি কানে হেডফোন গুঁজে বিছানায় শুয়ে বই পড়ছিল। সোয়া পরীকে সিমির পাশে শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সিমি প্রথমে হকচকিয়ে গিয়েছিল, পরে সোয়াকে দেখে মুচকি হাসে। কেমন আছিস বনু? শান্ত গলায় বললে সিমি। তুমি চমকে যাওনি আমাকে দেখে? মুখ ভার করে বলে ছোঁয়া। চমকেছি তো, তাহলে এত শান্ত রিয়াকশন দিলা কেন? সিমি উত্তর দেয় না। সোয়ার কপালে চুমু দিয়ে সোজা বসে। বইটা বন্ধ করে হেডফোন খুলে রাখতে গিয়ে নজর পড়ে পরীর দিকে। বুকটা দোগ করে ওঠে সিমির। আপি, আমার মেয়ে, কোলে নাও। সোয়া ঘুমন্ত পরীকে সিমির কোলে দিয়ে দেয়। পরী নড়ে চড়ে ছোট দুই হাতে সিমির গলা জড়িয়ে ধরে। কথা বলতে ভুলে গেছে সিমি। অনুভূতিহীন হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করছে না। এই ছোঁয়াটা এত টানছে কেন? ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে জলজল করছে শাশুড়ির নামটা। বিরক্ত হয় ছোঁয়া। এই মহিলার সমস্যাটা কি? ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে কানে দেয়। বলুন শাশুড়ি মা। কথা বলতে বলতে রুমের বাইরে চলে যায়। সিফা তার তনু যাচ্ছে, ওদের সাথে এখনই যাবে তুমি, রেডি হয়ে নাও। আকাশ ভেঙে পড়ে ছোঁয়ার মাথায়। মা, এই মাত্র আমি বাড়িতে আসলাম, এখনো ভালো করে কারোর সাথে কথাও বললাম না, এখনই যেতে হবে? বলছিলাম কি? কিচ্ছু বলছিলে না তুমি। যদি না যাও তাহলে আমি যাব না তোমাকে নিয়ে ঢাকায়। সোয়া খট করে ফোন কেটে দেয়। কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। একটা দিনও শান্তিতে থাকতে দেবে না। ও মা, মা, আমি যাব না মা, প্লিজ আমাকে এখানে পাঠিও না মা। ওনাদের ফোন করে বলো না আমি ওনার কাছে যেতে চাই না, আমি তোমাদের সাথে থাকতে চাই, প্লিজ বলো মা। সোয়া মায়ের গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে। নাজমা বেগমের চোখেও পানি। সিমি অসহায় দৃষ্টিতে তাকিয়েছে মা আর বোনের দিকে। কোলে এখনও পড়ি, পরম শান্তিতে ঘুমাচ্ছে। এমন করো না সোনা, ওটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে তো ওখানেই থাকতে হবে। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। ছোঁয়ার কান্নার গতি বেড়ে যায়। ওই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, শ্বশুর আর পরি ছাড়া ওখানে কেউ নেই আমার। সাদি তো সুযোগ পেলেই বকে দেয়, ঠাস ঠাস গালে চড় মেরে দেয়। দেখো, এখনও গাল লাল হয়ে আছে। আমি কি করে থাকবো? আমাকে কেন বিয়ে দিলে তোমরা ওখানে? আমি কি অত শত বুঝি নাকি? একটু ভুল করলে কেউ শুধরে দেয় না, শুধু বকা দেয়, কান্না করলে ধমক দেয়। বুকটা কেঁপে ওঠে সিমির। বোনটা তাহলে ভালো নেই। নাজমা বেগম কী বলে মেয়েকে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারছে না। দরজার কাছে দাঁড়িয়ে শফিক রহমানও চোখের পানি মুছছে। মেয়ে এসেছে শুনে হাত ভর্তি বাজার নিয়ে দোকান বন্ধ করে চলে এসেছেন তাড়াতাড়ি। কিন্তু মেয়ের এমন হৃদয় কাঁপানো কথা শুনে ভেতরে প্রবেশ করার সাহস হচ্ছে না ওনার। সোয়া বুঝে গেছে মাও আর ওকে রাখতে চান না, তাচ্ছিল্য হাসে।
হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। শুধু আজকের রাতটা থাকার পারমিশন নিয়ে দাও না। তোমাদের সাথে একটা রাত থাকি, তারপর না হয় কালকে চলে যাব শাশুড়ির ছেলের কাছে। মায়ের হাত ধরে বলে ছোঁয়া। নাজমা বেগম নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। মেয়ের মুখের দিকে তাকানোর সাহস নেই। বোন, তোকে আজ আমি কোথাও যেতে দেব না। আমি কথা বলবো তোর শাশুড়ির সাথে, সিমি বলে। সোয়া খুশি হয়ে যায়। সত্যি বলবি? বলবো। তাছাড়া তোর শাশুড়িকে কল করার কি দরকার? তোর ভাসুর আর ননদ তো আসছেই, ওনাদের বুঝিয়ে না হয় রেখে দেব। সোয়া খুশিতে লাফিয়ে ওঠে, সিটি গলা জড়িয়ে ধরে। সোয়ার চিৎকারে পরীর ঘুম ভেঙে যায়। শফিক রহমান লম্বা শ্বাস টানে। আমার ছোঁয়া মামুনি এসেছে বুঝি? একগাল হেসে বলেন উনি। ছোঁয়া এক দৌড়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। পরী কেঁদে দেয়। ঘুম থেকে ওঠার পর সিমির মুখ দেখেছে। সিমিকে চিনতে না পেরে কেঁদে ওঠে। সিমি হকচকিয়ে যায়, পরীকে সোজা করে কোলে নেয়। মা, দুধ না আনতে বললাম তোমায়? বাবাকে ছেড়ে রাগী গলায় ছোঁয়া বলে। এখনই আনছি মা। নাজমা বেগম হুড়মুড় করে চলে যায়। সিমি পরীকে কোলে নিয়ে হাঁটতে থাকে। পরী আমরা চুপ হয়ে যাই। গলা জড়িয়ে ধরে মিমির, মাথা রাখে সিমির কাঁধে। বাবা এসো, তোমার নাতনি নাও, কোলে নাও, ওকে আদর করে দাও। বাবার হাত ধরে টেনে সিমির সামনে দাঁড় করায়। সিমির কোল থেকে পরীকে নিয়ে বাবার কাছে দেয়। মুখ লুকায় সিমির বুকে। কেঁপে ওঠে সিমি, গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মনে পড়ে যায় অতীত, যেখানে 9টা মাস বাচ্চার অস্তিত্ব অনুভব করেও তাকে ছুঁয়ে দেখতে পারেনি। সে বেঁচে আছে কিনা সেটাও জানা নেই। আজকে এই বাচ্চাটা সিমির শূন্য বুকটাকে শীতল পরশ দিল, মনে করিয়ে দিল জঘন্য স্মৃতি, যা এতদিন কড়া পাওয়ারের ঘুমের ওষুধের সাথে বিলীন করে দেওয়ার চেষ্টা চালিয়েছিল সিমি। ওকে নিস না ছোঁয়া, থাক না আমার কাছে একটু, আমিও একটু অনুভব করি সুখটাকে, আনমনে বলে সিমি। শফিক রহমান মেয়ের মনের কথা বোঝার চেষ্টা করছে, কিন্তু পারছেন না। ওকে নিলাম না, থাক তোমার কাছে, খাইয়ে দিও ওকে। আমি আর বাবা গিয়ে শাশুড়ির ছেলে মেয়েকে রিসিভ করে আসি, না হলে আবার শাশুড়ি ঘ্যান ঘ্যান শুরু করে দেবে। ছোঁয়া বাবাকে টেনে নিয়ে যায়। অনেক কথা জমে আছে বাবার সাথে। ওরা যেতেই সিমি হু হু করে কেঁদে ওঠে। পরীর মুখের অজস্র চুমুখায় তার। সিমির কান্না দেখে পরীর চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। তারপরে চোখে পানি টলমল করছে। খাবো, অস্ফুরণ কণ্ঠে বলে পরী। সিমি কান্নার মাঝে হেসে ফেলে। অন্য বাচ্চারা খাওয়া নিয়ে বায়না করে, আর এই বাচ্চাটা নিজেই খেতে চাইছে। চোখ মুছে পরীকে খাওয়াতে থাকে সিমি। সাবিনা বেগম স্বয়ং এসেছেন। এটা দেখে সোয়ার ভীষণ কান্না পাচ্ছে। এই মহিলা এসেছে মানে? এখনই চলে যাও। শফিক রহমান ভীষণ খুশি হয় ওনাদের দেখে। সালাম দিয়ে ভেতরে নিয়ে আসে। সোয়া গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে। পরী কোথায়? সিফাত চেয়ার টেনে বসতে বসতে বলে, আমার বড় মেয়ের কাছে খাওয়াচ্ছে ওকে। শফিক রহমান একটু হেসে বলে, রান্নাবান্না শেষ হয়েছে? সাবিনা বেগম জিজ্ঞেস করে গম্ভীর মুখে। ওনার কথা শুনে শফিক রহমান একটু ভরকে যায়। তনু মায়ের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিন পর মেয়ে এসেছে, নিশ্চয়ই ভালো ভালো রান্না করেছে। তাই তো জিজ্ঞেস করলাম, রান্না শেষ হয়েছে নাকি? হলে তাড়াতাড়ি খেতে দিন, আমরা এখনই চলে যাব। শফিক রহমানের হাসি মুখটা চুপসে যায়। সোহা অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়। সোহার কাকিমার কোনো সন্তান নেই, কাকা বিদেশ থাকে, দাদা বেঁচে নেই, দাদিমা বেঁচে আছে। 3জন মিলে অনেক পদ রান্না করেছে, সবাই খাচ্ছে, শুধু সোয়া খাবার নাড়াচাড়া করছে। সিমি স্পষ্ট বলে দিয়েছে ওনাদের সামনে আসবে না। পরি সিমির কাছেই আসে। সিফাতের কাছে নিয়ে এসেছিল সোয়া, কিন্তু থাকেনি। খাওয়া শেষ হলে শাশুড়ি সবার কাছ থেকে বিদায় নিতে গাড়িতে গিয়ে বসেন। সোয়াকে 5 মিনিট সময় দিয়ে যায়। সোয়া বাবা মা কারোর সাথে কথা বলে না, সিমির সাথেও কথা বলে না। পরি সিমির কোল থেকে যাবে না। সোয়া টেনে হিঁচড়ে নিয়ে যায়। সিমির গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। বুকটা আবারও ফাঁকা হয়ে যায়। তনু ছোঁয়ার বাবা মায়ের কাছে ক্ষমা চায় ছোঁয়াকে এভাবে নিয়ে যাওয়ার জন্য, আর কথা দিয়ে যায় খুব তাড়াতাড়ি নিয়ে আসবে ওকে। ছোঁয়া জানালার বাইরে তাকিয়ে আছে। পরি কেঁদেই যাচ্ছে।
সিফাত ওর কান্না থামাতে পারছেন না। সিমি জানালা দিয়ে তাকিয়ে আছে বাড়ির বাইরে দাঁড় করানো বড় গাড়িটার দিকে। পরীর কান্নার আওয়াজ সিমির কানে বাড়ি বাড়ি শুনতে পাচ্ছে। মুহূর্তেই শোষে করে গাড়িটা চলে যায়। নাজমা বেগম শব্দ করে কেঁদে ওঠে। সিমি ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করতে থাকে। পরীর জন্য কাঁদছে নাকি সোয়ার জন্য কাঁদছে জানা নেই ওর। 12 তলার বিল্ডিংয়ের 10 তলার 112 নম্বর রুমের সামনে ঘাপটি মেরে বসে আছে ছোঁয়া। সিফাত কোমরে হাত দিয়ে কপাল কুঁচকে অনবরত কল করে যাচ্ছে সাদিকে, কিন্তু বেচারি কলটা রিসিভও করছে না। তনু পরীকে কোলে করে বসে আছে, চোখে মুখে রাজ্যের বিরক্তি। ইচ্ছে করছে সাদির মাথা ফাটাতে। পরী এখনও ফ্যাস ফ্যাস করে কেঁদেই যাচ্ছে, তাতে সিফাতের বিরক্তি আরও বেড়ে গেছে। কে সেই মেয়ে যাকে এক পলক দেখেই পরী তার মায়ায় পড়ে গেছে? মনের মধ্যে প্রশ্ন জাগছে সিফাতের। কোনোদিনও তো সিফাত ছাড়া আর কারো কাছে যাওয়ার জন্য বায়না ধরেনি মেয়েটা। তাহলে আজ কি হলো? কি এমন দেখলো এই মেয়েটার মধ্যে? ভেবে পায় না সিফাত। তনু বিরক্ত হয়ে এখন আর পরীর কান্না থামানোর চেষ্টা করছে না। কাঁদুক যতক্ষণ খুশি। সোয়ার ভীষণ খারাপ লাগছে। কি এমন হলো আজকের রাতটা থেকে আসতে? মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি শাশুড়ির মাথায় বাজ পড়ত? মাম্মা, আমার কাছে এসো তো। সোয়ার হাত বাড়িয়ে দেয়। পরী চলে আসে সোয়ার কাছে। সোয়া ফোন বের করে শাশুড়ি আসার সময় দামি একটা ফোন দিয়েছে। গাড়িতে বসে সিফাত ইমু, ফেসবুক, ইনস্টাগ্রাম সব ইনস্টল করে দিয়েছে সোয়াকে। সোয়া ভিডিও কল দেয় সিমিকে। এই তো মাম্মা, কল করে দিয়েছি, তুমি আবার কথা বলবে। একদম কান্নাকাটি করবে না, তাহলে কিন্তু আন্টি কথা বলবে না, কেমন? সোয়া মিষ্টি করে হেসে বলে। পুরী একগাল হেসে ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছে নেয়। রিং হওয়ার সাথে সাথে সিমি কল রিসিভ করে, যেন এই কলের অপেক্ষায় সে ছিল। কল রিসিভ করতেই পরীর হাসি মুখটা ভেসে ওঠে। প্রাণ ঠান্ডা হয়ে যায় সিমির। নিজের আলতো হাসে। আপনি কি জাদু করেছো তুমি আমাকে, আমার মেয়েটাকে? তোমার জন্য কান্নাকাটি করছে ও। সোয়া হেসে বলে। ছোঁয়ার কথা শুনে সিমিও হেসে ফেলে। সিমির হাসির শব্দটা সিফাতের কানে যায়, মোচড় দিয়ে ওঠে বুকের ভেতর। শ্বাস বন্ধ হয়ে আসছে। এই হাসির শব্দটা যে খুব চেনা লাগছে, কিন্তু এটা কি করে সম্ভব? চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয় সিফাত। মনের ভুল ভেবে পাত্তা দেয় না। আমি রিলেশনের কথা জিজ্ঞেস করে আসি বলেই সিফাত চলে যায়। সিমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সে ওখানে কি করছে? এতটুকু বুঝতে দেরি হয় না সিমির যে এটাই সিফাত। কণ্ঠ শুনেই চিনে গেছে মনের ভুল না, এটাই সিফাত। জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নেয় সিমি। কে কথা বলল রে? সিমি জিজ্ঞেস করে। আমার ভাসুর, অর্থাৎ পরীর বাবা, বলে ছোঁয়া। বুকটা ধক করে ওঠে সিমির। পরী সিফাতের মেয়ে, তার মানে বিয়েও হয়ে গেছে? তাচ্ছিল্য হেসে রিমি কথাটা বলল। পরী, আমি বিয়ে করেছি, আজকেই দেখতে আসবে। ঠিক হয়ে গেলে চলে আসবি তুই। আর হ্যাঁ, পুরো পরিবার নিয়ে 1 সপ্তাহ আগেই চলে আসবি, কেমন? পরী শোনা, এখন রাখি, পরে কথা বলবো। সাজুগুজু করতে হবে তো আমায়। মিষ্টি করে হেসে বলে সিমি। সোয়া চোখ ছোট ছোট করে থাকায় বিয়ে করবে মানে? হট করে কলটি কেটে দেয় সিমি। সোয়া এখনও ঘোরের মধ্যে আছে। এটা কি হলো আপু? সোয়ার ভাবনার মাঝেই সাদি চলে আসে। বড় বড় চোখ করে থাকায় সোয়ার সাদির দিকে। সাদা শার্টটা ঘেমে শরীরের সাথে লেপ্টে আছে, চোখে মুখে ক্লান্তির ছাপ। হাতে অফিস ব্যাগ, কলারে লাল কিছু একটা লেগে আছে। ভাইয়া, তুই কি রে? কখন থেকে বসে আছি, এতটা কেয়ারলেস কেন তুই? তনু বিরক্তি নিয়ে বলে। আসবি বলিসনি তো? সাদি ছোট ছোট করে উত্তর দিয়ে দরজা খোলে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজার কল লক করা ছিল। পরী খুশি হয়ে সাদির কোলে ওঠার জন্য 2 হাত এগিয়ে দেয়। মা, গায়ে ময়লা তো, ফ্রেশ হয়ে আসি আগে, বলে চলে যায় ওয়াশরুমে। পরীর হাসি মুখটা কালো হয়ে যায়। সোয়া সাদির যাওয়ার দিকে তাকিয়ে ভেঞ্জি কেটে পরীকে কোলে তুলে নেয়। তনু লাগেজ দিয়ে গটগট করে ভেতরে চলে যায়। সোয়া ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে সিফাত ডাকে, সোয়া শোনো তো। সোয়া দাঁড়িয়ে যায়। কিছু বলবেন ভাইয়া? তখন কার সাথে কথা বলছিলে তুমি? সিফাত আমতা আমতা করে বলে, আমার আপির সাথে।
নাম সামান্তা সিমি। আপনি চিনবেন না? বিয়েতে ছিলেন না তো? বলেই সোয়া চলে যায়। সিফাত রোবটের মতো দাঁড়িয়ে থাকে, চোখ দুটো টলমল করছে, কণ্ঠনালী কাঁপছে। 4 বছর পর নামটা শুনল। দীর্ঘ 3 বছর আগে যাকে পাগলের মতো খুঁজে গেছে তাকেই খুঁজে পেয়েছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা খচখচ করছে, পাশাপাশি ভয়ও। সোয়া লাগেজ নিয়ে সাদিরের রুমে চলে আসে। আন্দাজ করেছে এই সাদির রুমই হবে। 4টা রুমে এই ফ্লাইটে, একটা কিচেন আর একটা ড্রয়িং রুম আছে। রুমে ঢুকেই শিওর হয়ে যায় এটাই সাদিরের রুম। ইচ্ছে করে আসেনি ছোঁয়া। একটা রুমে তনু গেছে, অন্য রুমে সিফাত। তাহলে ছোঁয়াকে সাদিরের রুমেই আসতে হবে। তনু কারো সাথে রুম শেয়ার করে না। সাদি তোয়ালে দিয়ে চুল মুছছে আয়নার সামনে দাঁড়িয়ে। ছোঁয়া সাদিরের দিকে এক পলক তাকিয়ে জামা কাপড় খুলতে লাগলো। কেন এলে? সাদি আয়নার মধ্যে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, আপনার শার্টে রক্ত কেন ছিল? সোয়া নিজের কাজে মনোযোগ দিয়ে বলে। সাদির চোখ ছোট ছোট করে তাকায় সোয়ার দিকে। তোমাকে বলার প্রয়োজন মনে করি না, চোয়াল শক্ত করে বলে সাদি। সোয়া মুচকি হাসে, জামা কাপড় নিয়ে সাদিরের পিছন পিছনে দাঁড়ায়। সাদি পেছন দিকে ফিরে সোয়ার দিকে তাকায়। দজ্জাল শাশুড়ি জোর করে পাঠিয়েছে। আমার রুচি এতটাও নর্মাল যে একটা করলার জুসের কাছে ইচ্ছে করে আসবো? পেংচি কেটে বললে সোয়া। ইডিয়েট, সাদির বিড়বিড় করে বলতে থাকে। সাদা বিলাই, তোমাকে তো আমি। সাদি দাঁত কটমট করে সোয়ার দিকে আসতে নিলেই সোয়া এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। বজ্জাত বর, হনুমান, রাক্ষস, করলার জুস, গোমরামুখ। সোয়া দরজা বন্ধ করে চিল্লায়ে বলছে। সাদি দাঁত চেপে এগিয়ে যায় ওয়াশরুমের দরজার কাছে। একবার বেরিয়ে আসো, ছাদ থেকে যদি ফেলে না দিয়েছি তাহলে আমার নাম সাদমান নয়। বলা শেষ হওয়ার আগেই সোয়া বলে, তাহলে আপনার নাম সাদা বিলাই? সাদি ফোঁস করে শ্বাস নেয়। কোমরে হাত দিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে সাদি। সোয়া বের হবে ঠিক তখনই ঠাসটা 2 গালে 2টা চর মারবে। বড্ড সাহস বেড়ে গেছে পুচকে মেয়েটার। সাহস কত বড় সাদিককে সাদা বিলাই বলে ডাকে? আজকে দেখাবে মজা সাদা বিলাই বলার কি। আধ ঘন্টা হয়ে গেলে এখনও বের হচ্ছে না। ওয়াশরুমে কি এতক্ষণ থাকার ব্যবস্থা আছে নাকি? সাদি আবার বিরক্ত হয়ে পায়চারি করতে থাকে। দরজা ভেঙে ফেলতে ইচ্ছে করছে তার। ভাইয়া, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন রে? তনু রুমে ঢুকে বলে। তনুকে দেখে সাদি একটু হকচকিয়ে যায়, একটু নড়ে চড়ে দাঁড়ায়। আমি কোথায় দাঁড়িয়ে থাকবো সেটাও তোকে বলতে হবে নাকি? কর্কশ বলায় সাদি। সেটা কখন বললাম? ওকে নিয়ে আসো, খাবে। খাবার মতো কিছুই দেখছি না, কয়েকটা করলা ছাড়া। বিরক্ত হয়ে বলে তনু। কিছু নেই? সোজা সাপটা বলে দেয় সাদি। তো বাজারে যা, খাবার নিয়ে আয়। খাবার তো খাবো, আমি খিদে সহ্য করতে পারি না। পারবো না আমি। তোদের আসতে কে বলেছে? বিছানায় বসে বলে সাদি। যা না ভাইয়া, মরেই যাবো এবার আমি। কাঁদো কাঁদো ফেস করে বলে তনু। শান্তিতে একটু থাকতেও দিবি না আমায়? ডিসগাস্টিং। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোন নিয়ে বেরিয়ে চলে যায় সাদি। তনু মুচকি হেসে নিজের রুমে চলে যায়। সোয়া দরজায় কান লাগিয়ে শুনছিল। সাদির চলে যাওয়ার শব্দে হাঁপ ছেড়ে বাঁচে। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। সিফাত পরীর মুখের দিকে তাকিয়ে আছে, ভীষণ অসহায় লাগছে নিজেকে। কি করবে বুঝতে পারছে না। যে অন্যায় সিমির সাথে সে করেছে, তারপরও ওর সামনে আর যাওয়ার মুখ নেই সিফাতের। আর সিমির আত্মসম্মান প্রখর। ও কিছুতে সবটা ঠিক করবে না, বরং যদি জানতে পারে পরী ওর মেয়ে, তাহলে যে করি হোক পরীকে নিজের কাছে নিয়ে যাবে। এটা ভাবতেই শক্ত করে জড়িয়ে ধরে পরীকে। মুখটা ভয়ে চুপসে গেছে। কিছুতেই পরীকে ছাড়া বাঁচতে পারবে না, পরীকে হারাতে পারবে না। কিন্তু কি করবে এখন? সিমির খোঁজ পেয়েও লুকিয়ে থাকবে, নাকি সিমির পা জড়িয়ে ক্ষমা চাইবে, আরও একটা সুযোগ চাইবে? চোখ দুটো টলটল করে ওঠে সিফাতের। জীবনটা এত জটিল কেন? কেন আল্লাহ সুখ দিয়ে আবার ছিনিয়ে নেয়? কেন মানুষকে এত পরীক্ষার মধ্যে ফেলে? বাবা, পরি সিফাতের 2 গালে হাত দিয়ে আদুরি গলায় বলে। হ্যাঁ সোনা বলো। সিফাত একটু হাসার চেষ্টা করে বলে।
মাম্মার কাছে যাব, আদো আদো গলায় পড়ে। সিফাত ছেড়ে দেয় পরীকে। একগাল হেসে পড়ি, লাভ ইউ বাবা, দৌড়েই চলে যায় পরীর রুমে। সিফাত মুচকি হাসে, এই মেয়েটাই ওর একমাত্র অবলম্বন। ভালোবাসা ধরে রাখতে পারেনি, তবে মেয়েটাকে আগলে রাখার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। সোয়া সাদির রুমটা ভালো করে পর্যবেক্ষণ করছে। নতুন নিয়েছে রুমটা, তবুও গোছালো। কয়েক ঘন্টায় নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। মুখ বাঁকায় ছোঁয়া, এই মেয়ে। সাদি ডাকে চমকে ওঠে ছোঁয়া, পেছনে তাকায় না। তোমার সাথে কথা আছে আমার। সাদি বিছানায় বসে বলে। ছোঁয়া বুক ভরে শ্বাস নেয়। আগে আমি কিছু বলবো। সাদির পাশে গিয়ে বসে পড়ে। লম্বা শ্বাস টেনে বলতে শুরু করে, দেখুন, আমি সায়েন্সের স্টুডেন্ট। প্রচুর পড়ালেখা করতে হবে আমাকে। অনেক বড় স্বপ্ন আমার, মস্ত বড় ডাক্তার হব। বাবার ঘাম জড়ানো টাকায় পড়ালেখা করে আসছি। বরাবরই খুব ভালো স্টুডেন্ট আমি। বিয়ে হয়েছে 7 দিন হয়ে গেল। এই 7 দিনে 1 ঘন্টাও পড়তে পারিনি। শাশুড়ির টর্চার, আপনার ধমক, সব মিলে আমার কেরিয়ারের ভীষণ ক্ষতি হচ্ছে। আপনার মা বলেছে স্বামীকে ধরে রাখতে না পারলে পড়ালেখা করেও লাভ নেই, তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার আমি কি করব বলেন তো? একটা সাজেশন দিন আমায়। এভাবে দৌড়াদৌড়ি করতে করতে আমি ক্লান্ত। সাদির দিকে তাকিয়ে বলে ছোঁয়া, তো বিয়ে করাটা আগে কেরিয়ারের কথা মনে ছিল না? সাদি কপালে কুঁচকে বলে। ছোঁয়া দাঁতে দাঁত চেপে ধরে। আমার সাজেশন একটাই, বাড়ি চলে যাও আর বলে দাও সম্পর্কটা তুমি রাখতে পারবে না। সাদি এরকম সাজেশন শুনে ছোঁয়া তাচ্ছিল হাসে। এই যে মিস্টার, আপনার ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই। মন তো একটাই, আর সেটা অনেক আগেই নেইমারকে দিয়ে ফেলেছি। এবার বীরপুরুষের মতো নিজে গিয়ে কথাগুলো বলবেন আপনার বাবা মাকে। মুখ বাঁকিয়ে বলে ছোঁয়া, প্রবলেম তো তোমার, আমি কেন বলবো? আমার তো কোনো প্রবলেম নেই। ছোঁয়ার এবার কান্না পাচ্ছে। এত তেরা কেন লোকটা? আজ তো একটা বদমাইশ। ইচ্ছে করছে একটা ঘুষিতে নাক ফাটিয়ে দিতে, কিন্তু সেটা করলে তো নিজের নাকটাও থাকবে না। উঠে যায় সাদি। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে ভীষণ কান্না পাচ্ছে। এখানে ভর্তি করানোর ব্যবস্থা করে দেবে? দরজার কাছে গিয়ে আবারও পেছন ঘুরে বলে সাদি। ছোঁয়ার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। অতটাও খারাপ না লোকটা, একটু একটু ভালো। বিরিয়ানি এনেছে সাদি। তনু তো খুশিতে লাফিয়ে ওঠে। ও ভেবেছিল করলা ভাজি না নিয়ে আসে। প্লেটে প্লেটে বিরিয়ানি সার্ভ করে সোয়া আর সিফাতকে ডাকে তনু। শুনি লাগেজ গুছিয়েছে, সেখানে শুধু শাড়ি আর শাড়ি, আর প্রত্যেকটা শাড়ির উপর চিরকুট দিয়ে লেখা কখন কোন শাড়িটা পরবে। এটা দেখে ছোঁয়া হেসে ফেলে। তনু আর ছোঁয়া আয়েশ করে খাচ্ছে। ছোঁয়া পরীকে খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে। সিফাত খাবার নাড়াচাড়া করছে, গলা দিয়ে খাবার নামছে না। সাদি করলা ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, বিরিয়ানি খায় না সাদি। ভাইয়া খাচ্ছেন না কেন? সোয়া জিজ্ঞেস করে সিফাতকে। সিফাত চমকে ওঠে। খাচ্ছি তো, মুচকি হেসে বলে। তনু ছোটোখাটো চোখ করে তাকিয়ে থাকে সিফাতের দিকে। বিরিয়ানি হলে যে একটাই পুরোটা সবার করে দেয়, সেই লোকটা এখন খেতে বসে ঝিমাচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে। খাওয়ার মাঝেই ছোঁয়ার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আতি নামটা লেখা। ভিডিও কল করেছে। ছোঁয়া মুচকি এসে কলটা রিসিভ করে। ছোঁয়া, আমি বিয়ে করছি, চিল্লিয়ে বলে ওঠে সিমি। ছোঁয়া ব্রু কুচকে তাকায়। সিফাতের খাবার গলায় আটকে যায়। সাদি আর চোখে তাকিয়ে আছে। কেন বিয়ে করছো? ছোঁয়া বোকার মতো প্রশ্ন করে বসে। ইডিয়েট একটা। সাদি বিড়বিড় করে বলে, মন চাইছে বিয়ে করতে। সামনের সপ্তাহে কিন্তু বিয়ে। তুই কিন্তু কয়েকদিন আগেই আসবি। সিমির ঠোঁটের কোণায় ঝুলে আছে এক চিমটি হাসি। সিফাতের অবস্থা খুবই বাজে। চোখ মুখ দেখলে যে কেউ বলে দেবে এখনই ও কেঁদে ফেলবে। রাখছি হ্যাঁ। হিমু এখানে যায়নি, ওকে একটু সময় দিতে হবে। বলেই খট করে ফোনটা কেটে দেয় সিমি। ছোঁয়া বোকার মতো তাকিয়ে আছে। হলোটা কি?